তে ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল, দেয়ালের সাথে পিঠ ঘেঁষে। জঙ্কুক তের সামনে দাঁড়িয়েছিল, তাকিয়ে তাকিয়ে তের কাণ্ডই দেখছে। আমার রুমের সামনে দাঁড়িয়ে কান পেতে কি শুনতেছিলি তে? তে জঙ্কুকের কণ্ঠ শুনে পিট পিট করে চোখ মেলে তাকায়। এদিকে জঙ্কুক তো বুড়ো কুসকে তের দিকেই তাকিয়েছিল। কি হলো, কথা বলছিস না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন কি শুনতেছিলি? এখন তে জঙ্কুকের কথার কি উত্তর দিবে সেটাই তো বুঝতে পারছে না, তাই আমতা আমতা করে বলে, কই কিছুই শুনিনি তো। আমি তো দাদুর কাছে যাচ্ছিলাম, আমি কিছু শুনিনি ভাইয়া। শাট আপ! আবার ভাইয়া? আমি তোর ভাইয়া লাগি? তে জঙ্কুকের ধমক শুনে একটু কেঁপে ওঠে আর আস্তে আস্তে বিড়বিড় করে বলে, ভাইয়াকে ভাইয়া বলবো না তো কি সাইয়া বলবো? হ্যাঁ, আমি তোর সাইয়া লাগি। তের চোখ তো বড় বড় হয়ে যায়। কথাটা তো তে আস্তে আস্তে বলেছে, এই রাক্ষসটা কি করে শুনলো? এভাবে আমার দিকে তাকিয়ে লাভ নেই, এত আস্তে আস্তে বলেছিস যে আমার কান পর্যন্ত পৌঁছে গেছে। জঙ্কুকের কথা শুনে তে মনে মনে বলে, কান না অন্য কিছু, আস্তে আস্তে বললেও শুনতে পায়। এখন তো দেখি মনে মনেও কিছু বলতে পারবো না। আর হ্যাঁ, তুই যা ভেবেছিস সেটা সত্যি না। আমি জেনিকে ভালোবাসি না, সো এইসব উল্টাপাল্টা ভাবার দরকার নেই। আর এসব কথা কারো কাছে বলার চেষ্টাও করবি না, মনে থাকবে? ও মা, আমার মনের কথা এই রাক্ষসটা কিভাবে জানলো? আমি কি ভাবতেছি সেটা কি করে জানলো? তে মনে মনে কথা বলা বন্ধ করবি, যা বলার আমাকে বল। এখন তো দেখি এই লোকটার সামনে মনে মনেও কথা বলা যাবে না। তে এবার কিন্তু রাগ হচ্ছে, তুই মনে মনে কথা বলা বন্ধ করবি? তে একটু নড়ে ওঠে আর বলে, না না, মানে আমি মনে মনে কথা বললেও কি আপনি শুনতে পান? স্টুপিড, তোকে সেটা জানতে হবে না। এখন দাদুর কাছে যেতে হবে না, সোজা লাঞ্চ করতে নিচে যাবি, ওকে? আর যা বলেছি যেন মাথায় থাকে। কেন? দাদুর কাছে গেলে কি হবে? তে আমি যেটা বলেছি সেটাই করবি। এটা বিয়ে বাড়ি, অনেক লোক আছে। আর তোকে না বলেছি একা একা কোথাও যাবি না, জিমিনের সাথে সাথে থাকবি? তাহলে একা একা ঘুরঘুর করছিস কেন তুই? আচ্ছা, আর একা একা ঘুরঘুর করবো না, এখন আমি যাই। আচ্ছা যা। এই কথা বলেই জঙ্কুক তের সামনে থেকে সরে দাঁড়ায়। তে সুযোগ পেয়ে যেতেই নিচ্ছিল, জঙ্কুক আবারও তেকে ডাক দিয়ে বলে, তে কায়ের থেকে দূরে দূরে থাকবি। আমি যেন দেখি না যে কায়ের আশেপাশে তুই আছিস, কথাটা যেন মাথায় থাকে। তে আচ্ছা ঠিক আছে বলে আবারও হাঁটতে শুরু করে আর মনে মনে ভাবতে থাকে, এই রাক্ষসটার কি সমস্যা? শুধু একটাই কথা বলে যাচ্ছে, কাই ভাইয়ার সাথে কথা না বলতে। কাই তো আমার ভাই হয়, তাহলে কথা কেন বলবো না? তে সামনের দিকে তাকায়, কিসের সাথে ধাক্কা খেয়েছে সেটা দেখার জন্য। সামনে জঙ্কুককে দাঁড়ানো দেখে তে একটু ঘাবড়ে যায়, দুপা পিছনে চলে যায়। সরি, আমি খেয়াল করিনি। তোর চোখ কোথায় থাকে? আর একটু হলেই তো কপালে লেগে যেত। আসলে তে এতটাই ভাবনায় মশগুল ছিল যে দরজা না খুলেই যেতেছিল, আর একটু হলেই তো তে দরজার সাথে ধাক্কা খেত। জঙ্কুক সেটা দেখতে পেয়ে সামনে এসে দাঁড়ায়, তাই তো ধাক্কাটা দরজার সাথে না খেয়ে জঙ্কুকের বুকে লাগে। তে জঙ্কুকের দিকেই তাকিয়েছিল, জঙ্কুকের থেকে চোখ সরাতেই যাবে, তখনই দেখতে পায় জঙ্কুকের সাথে ওর লিপস্টিক লেগে আছে। সেটা দেখে তে সাথে সাথে নিজের ঠোঁট হাত দিয়ে চেপে ধরে। এদিকে জঙ্কুক তের দিকেই তাকিয়েছিল, তের চোখ অনুসরণ করে জঙ্কুকও সেই দিকে তাকায়। জঙ্কুকও দেখতে পায় ওর শার্টে লিপস্টিক লেগে আছে। যেহেতু শার্টটা সাদা ছিল তাই স্পষ্টই বোঝা যাচ্ছে। জঙ্কুক সেটা দেখে তের দিকে রাগি চোখে তাকায়। তে সরি, আমি ইচ্ছে করে কিছু করিনি, বিশ্বাস করুন। জঙ্কুক বুড়ুকুসকে তের দিকে তাকায় আর বলে, তুই করিসনি তো কে করেছে? অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, এক্ষুনি মুছে দিচ্ছি। এই কথা বলিতে জঙ্কুকের কাছে এগিয়ে আসে, শার্টে হাত দিতেই যাবে, তার আগেই জঙ্কুক তের হাত ধরে ফেলে আর বলে, শার্টটা তো নষ্ট করেই ফেলেছিস, আর কিছুই করতে হবে না, এখন তুই এখান থেকে যেতে পারিস। তে একই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেটা দেখে জঙ্কুক বলে, কি হলো, এখনো যাচ্ছিস না কেন? আপনি শার্টটা খুলে আমাকে দিন, যেহেতু শার্টটা আমি নষ্ট করেছি তাই আমাকেই আবার পরিষ্কার করতে হবে, তাই না? আমি তোকে পরিষ্কার করতে বলেছি? একে তো শার্টটা নষ্ট করেছিস, আবার বড় বড় কথা বলছিস। বের হ, এখান থেকে বের হ, আমার রুম থেকে বের হ তুই। কথা শেষ হতে না হতেই জঙ্কুক তের হাত ধরে রুম থেকে বের করে দেয়, সাথে সাথে তের মুখের উপরই দরজাটা লাগিয়ে দেয় জঙ্কুক। তে জঙ্কুককে সরি বলার জন্য পিছনে ঘুরে তাকায়, তবে জঙ্কুকের দরজা লাগানোর শব্দ শুনে তে কেঁপে ওঠে। তে দরজার সামনে দাঁড়িয়ে মনে মনে বিড়বিড় করে বলে, যাক বাবা,
আমি কি ইচ্ছে করেই এমনটা করেছি নাকি? এত রাগ দেখানোর কি আছে? বুঝলাম না, এটা ধুয়ে দিলেই তো পরিষ্কার হয়ে যেত। এই তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। জিমিনের কথা শুনে তে জিমিনের দিকে ফিরে তাকায় আর বলে, আমি তো এখানেই ছিলাম জিমিন। তুই এখানে ছিলি মানে? কই, আমি এখানে তোকে দেখলাম না তো তখন। না, কিছু না। তুই আমাকে খুঁজছিস কেন সেটা বল। ও, সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম। চল খাবার খেতে চল, সবাই আমাদেরকে ডাকছে তো। তে আর কথা বাড়ায় না, জিমিনের সাথে নিচে চলে আসে। সবাই আগে থেকেই ডাইনিং এরিয়াতে ছিল। তে জিমিনও এসে বসে পড়ে। তে বসতে না বসতেই জঙ্কুকও এসে পড়ে। ওই তো জঙ্কুক এসে গেছে, তোমরা খেতে শুরু করো। তে লিসা বেগমের কথা শুনে সিঁড়ির দিকে তাকায়। জঙ্কুক সাদা শার্টটা চেঞ্জ করে একটা কালো শার্ট পরে এসেছে। তে সেটা তাকিয়ে দেখছে আর মনে মনে বলছে, ইস, রাক্ষসটা যাই পরে তাতেই মারাত্মক লাগে। ইস রে, বেলাইটা এমনি সাদা, আরও পড়েছে সাদা শার্ট, চোখ যেন ফেরানোই যাচ্ছে না। তে বুঝতে পারে জিমিন কিছু একটা বলছে, তবে কি বলছে ভালোভাবে বুঝতে না পেরে আবারও জিজ্ঞাসা করে, জিমিন, তুই কি কিছু বলেছিস আমাকে? জিমিন ঘাবড়ে যায় তের মুখে এমন কথা শুনে। তের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এই রে, তে আবার কিছু শুনেনি তো? কই তে, আমি তো কিছু বলিনি তোকে। ও, আমি ভাবলাম তুই কিছু বলেছিস আমাকে। না না, কিছু বলিনি আমি। যাক বাবা, তে কিছু শুনতে পাইনি। এদিকে জঙ্কুক এসে তের পাশে চেয়ারে বসে আর সুগা এসে জিমিনের পাশে চেয়ারে বসে। তখন জঙ্কুকের পিছনে সুগাও এসেছে। তে খেয়াল করেনি, ও তো শুধু জঙ্কুকের দিকেই তাকিয়েছিল আর জিমিন শুধু সুগার দিকেই তাকিয়েছিল। আর এখানে পাশাপাশি বসার কারণ হলো এক সাইডে আরএম সাহেব, জিন বেগম, সুবিন, ইয়নজুন, আয়ু বসেছে, অন্য সাইডে ছোটরা বসেছে। তে জিমিন যেহেতু মাঝে চেয়ারে বসেছে তাই দু ভাই দুপাশে এসে বসেছে। এরপরে যিশু বেগমকে নিয়ে জেনি চলে আসে। যিশু বেগমও জঙ্কুকের পাশে বসে, জেনি সুগার পাশে বসে আর লিসা বেগম সবাইকে খাবার দিচ্ছে। তে খাবার খাচ্ছে তো খাচ্ছে না, কারণ তের আনিজি লাগছে। জঙ্কুকের এত কাছে বসে কখনোই খাবার খায়নি। কি হলো দিদি ভাই, খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খাও, এরপরে তো আবার তোমাদেরকে সাজতে সময় লাগবে। তে চমকে যায় আর যিশু বেগমের দিকে তাকিয়ে বলে, বুঝলাম না দাদি, সাজতে হবে কেন? ও, তোদের তো বলাই হয়নি তেজিমিন, আজ সন্ধ্যায় মেহেন্দির অনুষ্ঠান আছে। সেখানে শুধু আমার কাজিনরা থাকবে আর কিছু ফ্রেন্ড থাকবে। ছোট করেই আমরা মেহেন্দি অনুষ্ঠানটা করবো তে। ও আচ্ছা। তে খেতে শুরু করে। তখন জঙ্কুক সবার আড়ালে তের কানের কাছে এসে ফিসফিস করে বলে, এখন অভ্যাস করে নে, এরপর থেকে আমার পাশে বসেই খেতে হবে। জঙ্কুকের কথা শুনে তের কাছে উঠে যায়। জঙ্কুক তের দিকে পানির গ্লাস এগিয়ে দেয় আর বলে, এখনো খাবার খেতেই শিখলি না, এই নে ধর পারি। এদিকে তের কাশি থেমে যায়। জঙ্কুকের কথা শুনে তে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। সন্ধ্যাবেলা সবাই রেডি হচ্ছে মেহেন্দির অনুষ্ঠানের জন্য। তে একটা লেহেঙ্গা পরেছে, জিমিনও একটা লেহেঙ্গা পরেছে। তে জিমিন জেনিকে নিয়ে ছাদে চলে আসে। মেহেন্দির অনুষ্ঠানের জন্য ছাদে আয়োজন করা হয়েছে। একে একে সবাই ছাদে চলে আসে। জেনির কাজিনরাও এসেছে আর জেনির ফ্রেন্ড সার্কেলরাও এসেছে। আসলে মেহেদির অনুষ্ঠানটা শুধু বন্ধু, ফ্রেন্ড সার্কেল আর কাজিনদের সাথে আনন্দ করার জন্যই আয়োজন করা হয়েছে। পার্লার থেকে লোক এসেছে ওদের মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য। 4 জন মেহেদি দেওয়ার জন্য বসেছে, জেনি, তে, জিমিন আর জেনির বান্ধবী রোজ। জেনিকে জিজ্ঞাসা করে ওর হাতে কার নাম লিখবে। জেনি তার হাজবেন্ডের নাম বলে দেয়। এদিকে তে জিমিনকেও একই প্রশ্ন করা হয় যে ম্যাম, আপনাদের হাতে কার নাম লিখবো। ওয়াও, এত সুন্দর ছেলে, আগে তো কখনো দেখিনি। এই জেনি, এরা কি হয় রে তোর? চোখ তো ফেরাতেই পারছি না। রোজের কথা শুনে তে জিমিন দুজনেই গেটের দিকে তাকায় আর দুজনে একসাথে বলে ওঠে, জঙ্কুক ভাইয়া, সুগা ভাইয়া। তে জিমিন সাথে সাথে রোজের দিকে তাকায়। রোজের তো খুশিতে চোখ মুখ চিকচিক করছে আর এইদিকে রাগে ফুলছে। এইদিকে জেনি রোজের চোখ অনুসরণ করে সেই দিকে তাকায় আর বলে, তুই কার কথা বলছিস, জঙ্কুক ভাইয়া নাকি সুগা ভাইয়া? আরে, আমি কি তাদের নাম জানি নাকি? আমি তো ওই দুজনের কথা বলছি। ও, ওরা আমার মামাতো ভাই। সামনেরটা জিয়ন জঙ্কুক আর পেছনেরটা হচ্ছে মিনি অঙ্গি সুগা। জেনি, তারা কি সিঙ্গেল আছে? তাহলে আমার সাথে যে কোনো একজনকে সেটিং করিয়ে দে না দোস্ত। হ্যাঁ, তারা সিঙ্গেল আছে, চাইলে একটা চান্স নিতে পারিস কিন্তু। না। রোজ জেনি অবাক হয়ে যায় তে জিমিনের না শুনে। ওদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, না মানে?
এখন তেজিমিন দুজনের মুখের দিকে তাকায়। না তো বলেই ফেলেছে, তবে এখন কি বলবে সেটাই বুঝতে পারছে না। না মানে আমি শুনেছি জঙ্কুক ভাইয়া প্রেম করে, আর জানো রাতে চুপি চুপি ছাদে এসে কথাও বলে। হ্যাঁ জেনি আপু, তে ঠিকই বলেছে, আমিও দেখেছি সুগা ভাইয়াও লুকিয়ে লুকিয়ে কথা বলে। সত্যিতে জঙ্কুক ভাইয়া প্রেম করে? তার মতো মানুষ প্রেম করে? এখন তো সে মেয়েটাকে আমার দেখার খুব ইচ্ছে করছে। এই রে, কেন যে মিথ্যে বলতে গেলি তে? এখন তো তুই ফেসে যাচ্ছিস। কথাটাতে মনে মনেই বলে আর মুখে বলে, আসলে আমিও তো এখনো দেখি নাই জেনি আপু, তোমাকে কি করে দেখাবো বলো? তোমরা যে যাই বলো না কেন, আমি এই দুজনের মধ্যে কাউকে তো একটা পটাবই। ইস আইসে পটাতে, যা না যা, এক থাপ্পড় খাইলেই ঠিক হয়ে যাবে। সব কত একদম চুল টেনে ছিঁড়ে ফেলবো, বুঝিয়ে দিব এই জিমিন কি জিনিস। তেজিমিন মনে মনে রোজকে বকা দিচ্ছে। এদিকে জঙ্কুক সুগা এসে চেহারে বসে। দুজনকে মারাত্মক সুন্দর লাগছে। জঙ্কুক কালো পাঞ্জাবি পরেছে আর সুগা কফি কালারের পাঞ্জাবি পরেছে। সত্যি যে তাকাবে সেই প্রেমে পড়ে যাবে। তেজিমিন তো সেই দিকে তাকিয়ে রাগে ফুলছে আর মনে মনে বলছে, ছেলে মানুষের এত সাজগোজ করার কি দরকার, নাকি মেয়ে পটানোর জন্যই এত কিছু? জঙ্কুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তের দিকে একবার তাকিয়ে ছাদের একপাশে এসে দাঁড়ায়। আর সুগা বসে বসে ফোন ইনস্টল করতেছিল। আমার ভাইরা অনেক রাগী, তুই মনে হয় না তাদেরকে পটাতে পারবি রোজ? আরে একবার তো চেষ্টা করে দেখতে পারি, তাই না? এই বলেই রোজ উঠে দাঁড়ায়, মেহেদি পুরোপুরি না লাগিয়ে। রোজ প্রথমে জঙ্কুককে টার্গেট করে পটানোর জন্য। এই জন্যই জঙ্কুক যেদিকে গিয়েছে রোজও সেই দিকে যায়। সেটা দেখে তে রাগে ফুলছে। হঠাৎ তে ভাবতে শুরু করে, ও কেন এত রাগ করছে? ওই রাক্ষসটা যা খুশি তাই করুক, তাতে ওর কি? ও আর ওইদিকে তাকাবেই না। তে সত্যি সত্যি আর তাকায় না জঙ্কুকের দিকে। রোজ আর জঙ্কুক কি বলছে সেটা শোনা যাচ্ছে না, তবে জিমিন সেটা বারবার তাকিয়ে দেখছে। কিন্তু কিছুক্ষণ পর রোজ সুগার কাছে আসে। সুগা এখনো ফোন নিয়ে ব্যস্তই আছে। হাই, আমি রোজ, এখানে কি একটু বসতে পারি? সুগা ফোন থেকে চোখ সরিয়ে রোজের দিকে তাকায় আর বলে, ও শিওর। রোজ সুগার পাশে বসে। সেটা জিমিন দেখে সাথে সাথে দাঁড়িয়ে যায় আর ওদের দিকে আসতে থাকে গাল ফুলাতে ফুলাতে। আপনার নাম সুগা, তাই তো? সুগা একটু অবাক হয়, কারণ মেয়েটাকে চিনে না, আবার কখনো দেখাও হয়নি, এই ফার্স্ট টাইম দেখা। তবে সুগার নাম জানলো কি করে? পর মুহূর্তেই মনে পড়ে তেজিমিনের কথা, হয়তো ওরাই বলেছে ওর নাম। জি, আমার নাম সুগা। আচ্ছা, আপনারও কি জিএফ আছে নাকি ম্যারিড? সুগা রোজের মুখের দিকে তাকিয়ে থাকে আর বলে, হঠাৎ এই প্রশ্ন কেন? আসলে জঙ্কুক ভাইয়ের নাকি বউ আছে, আবার জিএফও আছে, তাই ভাবলাম আপনারও বউ বা জিএফ আছে কিনা। সুগা রোজের দিকে চোখ ছোট ছোট করে তাকায় আর বলে, কে বললো আপনাকে যে আমার জিএফ আছে? না মানে জিমিনও তো বললো আপনার নাকি গার্লফ্রেন্ড আছে। না না, ওরা মিথ্যে বলেছে, আমি সিঙ্গেল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। জিমিন সুগার কাছেই আসতেছিল। সুগার কথা শুনে জিমিন সেখানেই দাঁড়িয়ে যায়। চলো চলো চোখে সুগার দিকে তাকিয়ে থাকে। জিমিনের মনে হচ্ছে ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই দৌড়ে নিচেই চলে যাচ্ছিল চোখ মুছতে মুছতে। জিমিন, এই জিমিন, তুই কোথায় যাচ্ছিস? তোর তো এখনো মেহেদি লাগানো শেষই হয়নি। তবে জিমিন দাঁড়ায় না, তের কথার কোনো উত্তরও দেয় না, ওখান থেকে চলে যায়। এদিকে রোজ খুব খুশি হয়ে যায় সুগার কথা শুনে। সত্যি বলছেন আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? রোজের খুশির মাঝে এক বালতি পানি ঢেলে সুগা বলে, আমি আপনাকে কেন মিথ্যে বলবো, সত্যি আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তবে আমার একটা বউ আছে। আমি আবার এক নারীতেই আসক্ত, বুঝলেন মিস? আপনার বউ আছে? জি মিস রোজ, এখন আমি আসি। আমার বউ আবার আপনার সাথে দেখলে মাইন্ড করতে পারে, সো বাই। এই কথা বলেই সুগা ওখান থেকে উঠে চলে যায়। তবে রোজের মাথা ঘুরছে, এসব কি বলছে ওরা? জঙ্কুক বলল জঙ্কুকের নাকি একটা গার্লফ্রেন্ড আছে, আবার বউ আছে নাকি। আবার এইদিকে সুগাও বলছে সুগার নাকি বউ আছে। জেনি কি বলল? জেনি বলল ওরা নাকি সিঙ্গেল। কিছুই বুঝতে পারছে না, ওর তো এখন মাথা ঘুরছে। রোজ মুখ কালো করে ভাবতে ভাবতে জেনির কাছে চলে আসে। জেনি আপু, তুমি থাকো, আমি দেখে আসি ওই জিমিনের আবার কি হলো। এই কথা বলিতে ওখান থেকে উঠে নিচে চলে যায়। রোজ জেনির কাছে এসে বসে। জেনি রোজের মুখ কালো দেখে প্রশ্ন করে, কি রে রোজ, তোর আবার কি হলো? মুখ এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন?
জেনি, তুই আমাকে মিথ্যা কথা কেন বললি? ওরা নাকি বিয়ে করেছে, ওদের নাকি বউ আছে, তাহলে তুই আমাকে সিঙ্গেল বললি কেন? জেনি অবাক হয়ে রোজের মুখের দিকে তাকিয়ে থাকে আর বলে, তোকে আবার কে বললো যে ওরা বিয়ে করেছে? কি আর বলবে বল, তোর ভাইয়ারাই বলেছে। রোজের কথা শুনে জেনি জোরে জোরে হাসতে থাকে আর বলে, আরে রোজ, তোকে ওরা বোকা বানিয়েছে। জঙ্কুক ভাইয়া আর সুগা ভাইয়া বিয়ে করলে আমি জানতাম না। তুই যে কি বলিস না। জেনি, তুই হাসছিস? তোর কাজিনরা সত্যি পচা। আমার মতো এত সুন্দর একটা মেয়েকে এইভাবে রিজেক্ট করে দিল। আচ্ছা আচ্ছা, আর হাসবো না। আমার কি মনে হয় জানিস, ওদের সত্যিই গার্লফ্রেন্ড আছে, তাই হয়তো তোকে এমন কথা বলেছে। রোজ একটু ভাবে আর বলে, হতে পারে। মেহেন্দির অনুষ্ঠান শেষ করে সবাই ফ্রেশ হয়ে ডিনার করে যার যার রুমে চলে যায়। জিমিনের রুমে পানি শেষ হয়ে যায়, তাই জিমিন নিচে পানি নিতে আসে। পানি নিয়ে যাচ্ছিলই, তখনই সুগা পিছন থেকে জিমিনকে ডাক দেয়, এই জিমিন শোন। জিমিন দাঁড়িয়ে যায়, তবে পেছনে ফিরে না, আর কোনো কথাও বলে না। সুগা এক পা দুপা করে জিমিনের পিছনে এসে দাঁড়ায় আর বলে, রোজকে কে বলেছে আমার জিএফ আছে? তুই কি কিছু জানিস? জিমিন এই কথা শুনে আবারও হাঁটতে শুরু করে। সেটা দেখে সুগা বলে, আরে আরে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুই কোথায় যাচ্ছিস জিমিন? জিমিন ওখান থেকে চলে যায়, আর সুগা মাথায় হাত দিয়ে চুল নাড়াচ্ছে আর মিটিমিটি করে হাসছে। কারণ সুগা জিমিনকে দেখেই জিএফ নাই বলেছে, আর সেটা যে জিমিন শুনতে পেয়েছে সেটাও সুগা বুঝতে পেরেছে। তোকে রাগাতে আমার বেশ ভালোই লাগে জিমিন। সকালবেলা সবার নাস্তা করা শেষ, তবে তে এখনো নাস্তা করেনি, কারণ তের ঘুম ভেঙেছে বেলা 10টা বাজে। বেচারি কি আর করবে, রাতে তো ঘুমাতেই পারেনি মাথা ব্যথার জন্য, তাই তো সকালে উঠতে লেট হয়েছে। এদিকে সবাই সবার কাজে ব্যস্ত, কারণ সন্ধ্যাবেলা জেনির আবার হলুদ সন্ধ্যা, সেই নিয়ে ব্যস্ত। তে ফ্রেশ হয়ে নিচে আসে। লিসা বেগম তেকে আসতে দেখে বলে, টিমা, তুই এসেছিস, ভালো করেছিস। এই নে কফিটা, জঙ্কুককে একটু দিয়ে আয় তো, ছেলেটার নাকি মাথা ব্যথা করছে। তে লিসা বেগমের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়েই থাকে। কি রে, আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? মুখটা ধর। ফুপি, আমি কেন যাব? বাসায় কি আর কেউ নাই? জিমিন কোথায়, ওকে বলো। এটা কেমন কথা তে? তুই দিয়ে আসলে কি হবে? আর জিমিন, আয়ু, জিহুক, সুগা, জেনি ওরা একটু মার্কেটে গিয়েছে, তুই তো ঘুমছিলি বলে তোকে ডাকিনি। এখন যা, জঙ্কুককে এটা দিয়ে আয়। ফুপি, আমি পারবো না, তুমি অন্য কাউকে বলো। তে, বড় ভাইকে এক কাপ কফি দিয়ে আসতে তোর কি সমস্যা? আমি তো রান্না করছি, তাই যেতে পারছি না, আর বাকিরা সবাই গার্ডেনে আছে। ইস, ভাই না ছাই, রাক্ষস একটা। তে কি বলবে, কিছুই আর খুঁজে পাচ্ছে না, তাই আর না পেরে কফিটা নিয়ে উপরে জঙ্কুকের রুমের দিকেই যাচ্ছিল, আর মনে মনে বলছে, দূর, যত ভাবি এই রাক্ষসটার সামনে যাব না, তত ঘুরে ফিরে এই রাক্ষসটার কাছেই আসতে হয়। দূর, আর ভাল লাগছে না। মনে মনে এই কথা বলতে বলতেই তে জঙ্কুকের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজার কাছে দাঁড়িয়ে চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে চোখ খুলে দরজার দিকে তাকায়।